নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে নিজেরই সৎ বোনকে দেখে চমকে উঠল ইরোনিয়া। তার হাতে থাকা বরণ ডালাটা কেঁপে উঠল। ইরোনিয়া জানতো মা হতে না পারার ব্যর্থতার জন্য তাকে এখন সতীনকে বরণ করে নিতে হবে, কিন্তু সেই সতীন যে তারই সৎ বোন হবে এটা সে আন্দাজও করতে পারেনি। ইরোনিয়ার হাতটা কেঁপে উঠল, হাত আলগা হয়ে বরণ ডালাটা মাটিতে পড়ে গড়াগড়ি খেলো। সে অস্ফুট স্বরে বলে উঠল, না, এটা হতে পারে না। ইরোনিয়ার হাত থেকে বরণ ডালা পড়ে যাওয়ায় যার জন্য বিরক্ত হলো তার স্বামী সম্রাট রবার্ট। তার পাশে দাঁড়ানো নতুন স্ত্রী ভেরোনিকাও বিরক্ত দৃষ্টিতে তাকালো। সম্রাট রবার্ট বলে উঠলেন, তোমার হাতে কি কোনো শক্তি অবশিষ্ট নেই রানী ইরোনিয়া? এটা কি অলক্ষণে কাজ করলে তুমি? ইরোনিয়া চমকে উঠল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, চোখ দিয়ে কেবল অশ্রু গড়িয়ে পড়ল। সে করুণ চোখে তাকালো ভেরোনিকার দিকে। এই মেয়েটাকে তো সে কখনো নিজের সৎ বোন ভাবেনি। ভেরোনিকার জন্মের পরই তার মা মারা যায়। ইরোনিয়া নিজের মনে করে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে ভেরোনিকাকে, অথচ আজ এই মেয়েটাই তার জীবনের সব থেকে বড় সুখ কেড়ে নিল তার থেকে। ইরোনিয়া নিজের চোখে জ্বর আড়াল করে মেঝে থেকে বরণ ডালাটা তুলে নিল। মুখে একটা মেকি হাসি এনে ভেরোনিকাকে বরণ করতে শুরু করলো। বরণ শেষ হতেই নিজের চাপা আর্তনাদ বুকে চেপে বলল, রাজমহলে তোমাকে স্বাগতম নতুন রানী। ভেরোনিকা মিচকে হেসে বলল, মন থেকে কি স্বাগতম জানাচ্ছ তুমি আপু? ইরোনিয়া রবার্টের দিকে তাকালো। রবার্টের দৃষ্টি স্থির। ইরোনিয়া স্লান হেসে বলল, আমার চাওয়া না চাওয়ায় কি এসে যায়? তুমি এখন থেকেই সাম্রাজ্যের নতুন রানী। হয়তো তোমার মাধ্যমে এই বিগ সাম্রাজ্য পাবে তার নতুন সম্রাট। সম্রাট রবার্ট পাবেন তার বংশধর, যা তাকে আমি দিতে ব্যর্থ হয়েছি। ইরোনিয়ার গলার স্বরে বেদনার ছাপ স্পষ্ট। এরই মাঝে রবার্ট বলে উঠল, আমার হাতে বেশি সময় নেই। রানী ভেরোনিকা, চলো, আমাদের এখন ভেতরে যেতে হবে। এখনো অনেক আচার পালন করা বাকি আছে। জি সম্রাট, চলুন। ইরোনিয়া তাদের পথ থেকে সরে দাঁড়ালো। সম্রাট রবার্টের হাত ধরে প্রাসাদে প্রবেশ করতে লাগলেন নতুন রানী ভেরোনিকা। ইরোনিয়া চেয়ে রইল বিষণ্ণ দৃষ্টিতে। এভাবেই একদিন সম্রাট রবার্টের হাত ধরে সেই প্রাসাদে প্রবেশ করেছিল, অথচ সেসব কিছুই এখন অতীত। ইরোনিয়া নিজের চোখে এই দৃশ্য আর বেশি সময় সহ্য করতে পারল না। ছুটে চলে গেল নিজের কক্ষের দিকে। কক্ষের বিশাল ফটক লাগিয়ে দিয়ে সোনার পালঙ্কে শুয়ে ডুকরে কেঁদে উঠল সে। তার কান্নায় পুরো প্রাসাদের আকাশ বাতাস ভারী হয়ে উঠল। কিন্তু সম্রাট রবার্টের কানে কি এই কান্নার আওয়াজ পৌঁছাবে? ইরোনিয়া বিষণ্ণ মনে নিজের কক্ষে বসে আছে। তার দু চোখের সমস্ত অশ্রু যেন আজ শুকিয়ে গেছে। মন পুরোপুরি ক্ষত বিক্ষত। এরই মাঝে আচমকা একজন দাসী ইরোনিয়ার কক্ষের সামনে এসে সম্মান প্রদর্শন করে বলল, চলুন মহারানী, সম্রাট রবার্ট আপনাকে রাজসভায় ডেকে পাঠিয়েছেন। কি জানি জরুরি আচার পালন এখনো বাকি আছে। ইরোনিয়া বুকে পাথর চেপে বলে, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বলে ইরোনিয়া উঠে দাঁড়ায়। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে ইরোনিয়া রুমের বাইরে পা রাখতে যাবে, এমন সময় আচমকা কেউ একজন তার হাত ধরে ফেলে। ইরোনিয়া অবাক চোখে তাকায় তার সামনে দাঁড়ানো মিলিনার দিকে। মিলিনার চোখ ছলছল করছে। করবে নাই বা কেন? ইরোনিয়ার খাস সেবিকাই মিলিনা, শুধু এটাই তার একমাত্র পরিচয় নয়। মিলিনা ইরোনিয়ার সেই ছোটবেলার বান্ধবী। যদিও মিলিনা ছিল ইরোনিয়ার প্রাসাদের এক দাসীর মেয়ে, কিন্তু ছোট থেকে ইরোনিয়া তার সাথে এমনভাবে মিশেছে যে সবাই অবাক হয়ে ভেবেছে একজন রাজকন্যা একজন দাসীর মেয়ের সাথে কিভাবে এত মিশতে পারে। সেই থেকেই তাদের বন্ধুত্বের সূত্রপাত। মিলিনা ও ইরোনিয়া একে অপরকে জীবন দিয়ে ভালোবাসে। মিলিনা ইরোনিয়ার প্রতি এতটাই আসক্ত যে সে নিজের জীবনের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে ইরোনিয়ার বিয়ের পর তার সাথে তার এই নতুন রাজ্যে চলে আসে দাসী হয়ে। এমনকি ইরোনিয়া তাকে অনেকবার বলেছিল সে যেন নিজের জীবন নতুনভাবে শুরু করে। রাজ্যে ভালো একটা পরিবারে তার বিয়ে দিয়ে তাকে সুখের জীবনও দিতে চেয়েছিল। কিন্তু মিলিনা সেই সময় স্পষ্ট করে বলেছিল, যদি আপনি আমাকে নিজের সাথে না নেন তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এভাবেই স্বেচ্ছায় দাসীর জীবন বেছে নিয়েছিল মিলিনা, যাতে নিজের প্রাণপ্রিয় সখীর খেয়াল রাখতে পারে। কারণ সে জানতো তার সখীর মনটা কতটা নরম। অল্পতেই যখন ইরোনিয়া ভেঙে পড়ে তখন মিলিনা ছাড়া তাকে কেউ সামলাতে পারে না। আজও মিলিনা তাই ইরোনিয়াকে সামলাতে বলল, মহারানী, আপনি কি করছেন? কোথাও যাবেন না আপনি? ওখানে গেলে ওসব দৃশ্য আপনি সইতে পারবেন না। আমি নিজেই না পেরে ওখান থেকে চলে এলাম। ইরোনিয়া মেকি হেসে বলে, সম্রাট ভেরোনিকার সাথে খুব খুশি, তাই না মিলিনা? মিলিনা মাথা নামিয়ে নেয়। কি উত্তর দেবে সেই প্রশ্নের? ইরোনিয়া আবারও বলে, তুমি চিন্তা করো না, আমি এতটাও দুর্বল নয়। নিজের ভালোবাসার মানুষের দ্বিতীয় স্ত্রীকে যখন মেনে নিয়েছি তখন সব আচারও সঠিকভাবে পালন করতে পারবো। সম্রাটের প্রথম স্ত্রী হিসেবে এতটুকু তো আমার দায়িত্বের মাঝে পড়ে।
মিলিনা আর কিছু বলতে যাবে, কিন্তু ইরোনিয়া তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সামনে এগিয়ে যায়। রাজসভায় উপস্থিত হয়ে ইরোনিয়ার বুকের বাঁ পাশের ব্যথাটা তীব্র হয় যখন সে খেয়াল করে সম্রাটের পাশের মহারানীর আসনটা, যা এতদিন তার জন্য বরাদ্দ ছিল, আজ সেই স্থান দখল করে বসে আছে ভেরোনিকা। ইরোনিয়াকে দেখা মাত্রই সবার দৃষ্টি তার উপরে নিবদ্ধ হলো। ভেরোনিকা তাকে দেখা মাত্রই গা জ্বালানি হাসি দিয়ে বলল, তোমাকে দেখে অনেক ভালো লাগলো আপু, তুমি এসে প্রমাণ করে দিলে যে তুমি কতটা উদার। ইরোনিয়া ভেরোনিকাকে পুরোপুরি এড়িয়ে সম্রাট রবার্টের উদ্দেশ্য বলল, সম্রাট বলুন আমায় কি করতে হবে। সম্রাট রবার্ট বলে উঠল, বেশি কিছু না, শুধু আমার নতুন রানীকে মহারানীর মুকুটটা পরিয়ে দিতে হবে নিজের সামনে। ইরোনিয়ার কষ্টের পারদ বাড়ে, তার মুকুটও এখন ভেরোনিকার দখলে চলে যাবে। ইরোনিয়া নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে, ব্যাস এইটুকুই? না, শুধু এটাই না, তোমাকে নিজের হাতে আমারও রানী ভেরোনিকার বাসর ঘর সাজাতে হবে, রাজ্যের সুন্দর সব ফুল দিয়ে। ইরোনিয়া স্তম্ভিত, এতটা অমানবিকতা সে ভাবেনি। লজ্জায় অপমানে তার পুরো শরীর কেঁপে উঠল। ভেরোনিকা যেন মজা পেল তার এই অবস্থা দেখে। বিদঘুটে হাসি দিয়ে বলল, হ্যাঁ আপু অনেক সুন্দর ঘর সাজাতে পারে, আমাদের বাসর ঘরটাও অনেক সুন্দরভাবে সাজাবে ও। সম্রাট রবার্ট ইরোনিয়ার দিকে তাকিয়ে বলে, কি হলো, চুপ করে আছো কেন? ইরোনিয়া বলে, আপনার আদেশ শিরোধার্য সম্রাট, আমি এক্ষুনি রানী ভেরোনিকাকে রানীর মুকুট পরিয়ে দিচ্ছি। এবং এবং বাসর ইরোনিয়ার গলা ধরে আসে। এরই মধ্যে একজন দাসী রানীর মুকুটটা নিয়ে এগিয়ে আসে। ইরোনিয়া কাপা কাপা হাতে সেই মুকুটটা তুলে এগিয়ে যায় ভেরোনিকার দিকে। ভেরোনিকার একদম সামনাসামনি গিয়ে তার মাথায় মুকুটটা পরিয়ে দেয় ইরোনিয়া। ভেরোনিকা ইরোনিয়াকে জ্বালানোর জন্য বলে, আজ থেকে তোমার সবকিছু আমার আপু, আমার জন্য মন থেকে দোয়া করো। ইরোনিয়া আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত ছুটে চলে আসে কক্ষে। রাজপ্রাসাদে সবাই আজ উৎসবে মেতেছে, রাজ্যের সকল দরিদ্র প্রজাদের মধ্যেও আজ চলেছে উপহার বিতরণ। রাজা প্রজা সবাই খুশি। এদিকে রানী ইরোনিয়ার জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। নিজের স্বামীর বাসর ঘর সাজানো, তাও এক অন্য নারীর সাথে। এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভবই নয়। ইরোনিয়া নিজের চোখের জল মুছতে মুছতে পুরো বাসর ঘর একা সাজালেন। কারো সাহায্য তিনি নিতে চাইলেন না। এরই মাঝে মিলিনা ছুটে এসে তাকে জাপটে ধরে বলল, এসব আপনাকে করতে হবে না মহারানী, দয়া করে চলুন আমার সাথে। কিন্তু ইরোনিয়া তীব্র জেদ নিয়ে বলল, না, সম্রাট আমায় আদেশ দিয়েছেন এই দায়িত্ব পালন করবার, তার এই আদেশ আমি পালন করবই। এরই মাঝে ভেরোনিকাকে সাথে নিয়ে সেখানে এসে উপস্থিত হন সম্রাট রবার্ট। তিনি এসেই ইরোনিয়ার উদ্দেশ্য বলেন, কাজ কতদূর এগোলো মহারানী? ইরোনিয়া বলে ওঠে, হ্যাঁ, আপনাদের জন্য বাসর ঘর খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, দেখুন তো পছন্দ হয় কি না। ভেরোনিকা বলে ওঠে, হ্যাঁ আপু, ভীষণ পছন্দ হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইরোনিয়া কিছু বলে না। এরই মাঝে সম্রাট রবার্ট বলেন, তুমি তাহলে এখন আসতে পারো, আমি আমার নতুন রানীর সাথে এখন একান্তে কিছু সময় কাটাতে চাই। কথাটা শুনে ইরোনিয়া আর অপেক্ষা করলেন না, দ্রুত বেরিয়ে গেলেন কক্ষ থেকে। মিলিনাও গেলেন তার পিছু পিছু। সম্রাট রবার্ট সেসবে মনোযোগ না দিয়ে ভেরোনিকাকে আলিঙ্গন করে বলল, আমি আশা রাখছি তোমার মাধ্যমেই আমি নিজের বংশধর পাব। ভেরোনিকা স্মিত হেসে বলল, আপনার এই আশা পূর্ণ করতে পারায় আমার জীবনের সফলতা হবে সম্রাট। অতঃপর সম্রাট রবার্ট ডুবে যান ভেরোনিকার মাঝে। ইরোনিয়া নিজের কক্ষে এসে নিজের বিয়ের গাউন ও গহনাগুলো দেখছিলেন। আজ থেকে ঠিক 3 বছর আগে এমন একটি দিনেই তার সাথে বিগ সাম্রাজ্যের সম্রাট রবার্টের বিয়ে হয়েছিল। ইরোনিয়া রূপে গুণে আশেপাশের সব সাম্রাজ্যের রাজকুমারীর থেকে শতগুণে এগিয়ে থাকায় তার স্বয়ংবরের দিন যোগ্য পাত্রের কোনো অভাব হয়নি। দেশ বিদেশে শয়ে শয়ে সম্রাট রাজপুত্র এসেছিল তাকে নিজের স্ত্রী করার আশা নিয়ে। কিন্তু তাদের সবার মাঝে কেমন করে যেন বলিষ্ঠ দেহী রবার্টের উপরে ইরোনিয়ার চোখ আটকে যায়। রবার্টও স্বয়ংবর সভায় এমনভাবে নিজেকে উপস্থাপন করে যে সবাইকে ছাপিয়ে তার দিকে সবার নজর লিপিবদ্ধ হয়। অতঃপর মহা সাড়ম্বরে তাদের বিবাহ সমাপ্ত হয়। বিয়ের পরের দিনগুলো ইরোনিয়ার কাছে ছিল স্বপ্নের মতো। প্রথম দিকে সম্রাট রবার্ট তাকে ভালোবাসায় জড়িয়ে রাখতেন, কোনো অভাব বোধ করতে দিতেন না। তাকে নিয়ে একসাথে কতবার মৃগয়া ভ্রমণে বেরিয়েছেন। কিন্তু এরপর যত দিন এগোতে থাকে রানী ইরোনিয়া বুঝতে পারেন তার প্রতি সম্রাট রবার্টের মোহভঙ্গ হয়েছে। প্রায়শই তিনি দাসী মহলে গিয়ে সবথেকে সুন্দরী দাসীদের সাথে সময় কাটাতেন। ইরোনিয়া এসব দেখে ভেঙে পড়েন, কিন্তু তবুও এটাকে নিজের নিয়তি বলে মানিয়ে নেয়। কারণ সে ছোটবেলা থেকে নিজের বাবাকেও একই জীবন কাটাতে দেখেছেন। আসলে প্রত্যেক রাজ্যের রাজকন্যা ও রানীরা ছোট থেকে এইসব বিষয় মানিয়ে নিতে থাকে, কারণ সম্রাটদের রাজকীয় জীবনে একাধিক নারী সঙ্গ স্বাভাবিক ধরা হয়।
তবে ইরোনিয়া ঠিক করে রেখেছিলেন তার যদি কখনো পুত্র সন্তান হয় তখন তিনি নিজের পুত্রকে এমনভাবে গড়ে তুলবেন যেন সে কখনো এমন না হয়। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর খেলা! ইরোনিয়ার কাছ থেকে মা হওয়ার অধিকারী কেড়ে নিল তার ভাগ্য। কত বৈদ্য কবিরাজ দেখিয়েও কোনো কাজ হলো না। আর এর ফলস্বরূপ আজ এই পরিণতি। এসব ভাবনা থেকে বেরিয়ে ইরোনিয়া জানলার ধারে গিয়ে দাঁড়ালেন। আজ পূর্ণিমা, আকাশ বৃহৎ চাঁদের আলোয় চকচক করছে। সে আলো এসে পড়ল ইরোনিয়ার চেহারার মাঝেও। ইরোনিয়া হালকা হেসে বলল, সৃষ্টিকর্তা আপনার নির্ধারণ করা এই পরীক্ষাতেও আমি অংশ নিতে প্রস্তুত। নিজের সর্বোচ্চ ধৈর্য দিয়ে আমি এই পরীক্ষা দিয়ে যাব। আমার মা যেই ভুল করেছিল তা আমি কখনোই করব না। কথাটা বলেই থমকে যায় ইরোনিয়া। তার মা পুত্র সন্তান জন্ম দিতে না পারায় তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। এই দুঃখ সইতে না পেরে ইরোনিয়ার মা আত্মহত্যা করেছিলেন। কথাটা মনে পড়তেই ইরোনিয়ার বুকটা হাহাকারে ফেটে যায়। যদিও প্রকৃতিও তার প্রতিশোধ নিয়েছিল। এরপর ইরোনিয়ার বাবা আরও 4টা বিবাহ করেছিলেন, কিন্তু পুত্র সন্তানের পিতা হতে ব্যর্থ হন তিনি। প্রত্যেকবারই জন্ম হয় কন্যা সন্তানের। সকালবেলায় ভেরোনিকা রাজকীয় সাজে গোটা রাজমহল পায়াচারি করে চলেছিলেন এবং সকল দাস দাসীর দিকে স্বর্ণ মুদ্রা ছুঁড়ে মারছিলেন। মিলিনা আচমকা তার সামনে চলে আসলে তিনি মিলিনার দিকেও দুটো স্বর্ণ মুদ্রা ছুঁড়ে মারেন। বিষয়টা মিলিনার একদম ভালো লাগে না। তাই সে স্বর্ণ মুদ্রা তুলে না নিয়ে নিজের মতো হেঁটে চলে যেতে নেয়। এমন সময় ভেরোনিকা এসে মিলিনার বাহু চেপে ধরে বলল, এই এত সাহস তুই কোথায় পাচ্ছিস রে? আপুর লাই পেয়ে খুব মাথায় উঠে গেছিস তাই না? তোকে কিভাবে মাথা থেকে নামাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। বলে ভেরোনিকা মিলিনার গায়ে হাত তুলতে যাবে। এমন সময় ইরোনিয়া সেখানে উপস্থিত হয়ে বলে, খবরদার ভেরোনিকা, এই স্পর্ধা তুমি দেখাবে না। ভেরোনিকা ক্ষিপ্ত চোখে তাকায় ইরোনিয়ার দিকে, চরম ক্ষোভ নিয়ে বলে, আপু তুমি একটু বেশি ভালো মানুষ। এত ভালো হওয়া ভালো নয়। এইসব দাসী কিভাবে এত সাহস পায় একজন রানীকে অপমান করার? মিলিনা কিভাবে তোমায় অপমান করলো? আমি ওর দিকে দুটো স্বর্ণ মুদ্রা ছুঁড়ে দিয়েছিলাম, বাকি সব দাসীদেরও দিচ্ছিলাম। তারা সবাই কি সুন্দর তুলে নিচ্ছিল। আরে কিনা স্বর্ণ মুদ্রা না তুলে আমাকে ভাব দেখিয়ে চলে যাচ্ছিল। বলেই ক্ষোভে ফুঁসতে থাকে ভেরোনিকা। ইরোনিয়া শান্ত স্বরে বলে, সবাই নিজের আত্মসম্মান বিক্রি করে দেয় না ভেরোনিকা। তোমার যদি স্বর্ণ মুদ্রা দিতেই হয় তুমি সেটা নিজের হাতে দিতে পারো। এটা তোমার কিরকম উপায়? ভেরোনিকা এবার দাঁতে দাঁত চেপে বলে, তুমি এই দাসীটার পক্ষ নিচ্ছ? নিজের মান তুমি বজায় রাখতে পারো না জন্য কি আমিও পারবো না? আমাকে নিজের মতো ভেবো না যে আমি দাসীদের সাথে বসে এক পাতে খাবো, তাদের সাথে একসাথে বসে গল্প করব। আমি হলাম এই রাজ্যের রানী, বুঝলে? তুমি যতই রানী হও না কেন, সৃষ্টিকর্তার কাছে কিন্তু তার সব সৃষ্টি সমান। তাই কাউকে ছোট করে দেখো না। এবার ভেরোনিকা মেজাজ হারিয়ে বলল, তোমার মতো একটা বাজা মহিলার মুখে আমি কোনো আদেশ শুনতে রাজি নয় আপু। তুমি যদি এতই ভালো হতে তাহলে সৃষ্টিকর্তা তোমায় নিঃসন্তান করে রাখতেন না। ভেরোনিকা, মিলিনা নিজের অপমানে চুপ থাকলেও এবার আর চুপ থাকতে না পেরে বলে ওঠে, রানী ভেরোনিকা, আপনি এই ধরনের কথা বলতে পারেন না। নিজের ভাষা সংযত করুন। কি তোর এত বড় স্পর্ধা, একজন দাসী হয়ে আমার সাথে উঁচু গলায় কথা বলিস? এমন সময় সম্রাট রবার্ট সেখানে উপস্থিত হয়ে বলেন, কি হচ্ছে এখানে? ভেরোনিকা তার সামনে ন্যাকা কান্না করে বলে, সম্রাট, আপনি এর একটা বিহিত করুন। আপু এইসব দাস দাসীকে এত লাই দিয়ে রেখেছে যে এরা আমার সাথে গলাবাজি করে। এই মিলিনা আমায় বাজেভাবে অপমান করেছে। সম্রাট রবার্ট ক্ষিপ্ত হয়ে বলেন, এদের এত স্পর্ধা হয় কিভাবে? সিপাহী কোথায় আছে? এই দাসী মিলিনাকে 2 দিনের জন্য কারাগারে রাখার নির্দেশ দিচ্ছি আমি। ও যেন একটুও খাবার বা পানি না পায়। এটা আমার আদেশ। ইরোনিয়া হতভম্ব হয়ে বলে, না সম্রাট, দয়া করে। চুপ, আমার আদেশ কারো কথায় বদলাবে না। এই দাসীকে এবার এর অবস্থান বুঝতেই হবে। এরপর ইরোনিয়া হতবাক চোখে তাকিয়ে আছে। সম্রাট রবার্ট তার একটা অনুরোধও রাখলেন না, জোরপূর্বক মিলিনাকে কারাগারে পাঠালেন। ভেরোনিকা ভীষণ সুন্দরভাবে হাসলো, তার চাওয়া পূর্ণ হয়েছে। ইরোনিয়াকে সে কষ্ট দিতে পেরেছে। এদিকে ইরোনিয়া সম্রাটের সিদ্ধান্তে ভীষণ কষ্ট পেলেন। তবে তিনিও এই অন্যায় মেনে নেওয়ার পাত্রী নন। তাই ইরোনিয়া এবার রাগে ক্ষোভে নিজেও কারাগারে গিয়ে প্রহরীকে বলল, আমাকেও কারাগারে বন্দি করে রাখো। আমার সখী মিলিনাকে যদি এইভাবে বিনা অপরাধে শাস্তি পেতে হয়, আমি সেটা কোনোভাবেই মেনে নেব না। আমিও এই শাস্তি ভোগ করব ওর সাথে। মিলিনা কাঁপা কাঁপা স্বরে বলে, রানী আপনি আমার জন্য এত কষ্ট কেন করবেন? আমি সহ্য করতে পারবো, এসব কোনো অসুবিধা নেই। আপনি দয়া করে যান এখান থেকে।
না মিলিনা, তুমি কোনো অন্যায় করনি, তাই আমি তোমায় এভাবে বিনা অপরাধে শাস্তি ভোগ করতে দেব না। যদি তোমাকে এইভাবে শাস্তি পেতে হয় তাহলে আমিও থাকবো এখানে। মিলিনা কিছু বলবে তার আগে সেখানে এসে উপস্থিত হয় সম্রাট রবার্ট। তিনি এসে বললেন, রানী তুমি জলদি যাও এখান থেকে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমার আদেশ মানো। আপনার কোনো ন্যায় বিচার হলে আমি সেটা মেনে নিতাম, কিন্তু আপনি যে আদেশ দিয়েছেন তা অন্যায়। তোমার এত বড় সাহস যে আমার আদেশকে অন্যায় বলো? সম্রাট রবার্টের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ইরোনিয়া এতটুকু দমে না গিয়ে অথচ শান্ত ও দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হয়তো সাহস আমার বেশি, কিন্তু অন্যায় আদেশকে মেনে নেওয়ার দুর্বলতা আমার মাঝে নেই সম্রাট। আপনি ন্যায় আর মঙ্গলের প্রতিমূর্তি, কিন্তু আপনার এই আদেশ ন্যায়ও নয়, মঙ্গলও নয়। মিলিনা কোনো অপরাধ করেনি। ভেরোনিকা রানীর প্রতি সে অসম্মান দেখায়নি, বরং সে তার আত্মসম্মান বজায় রেখেছে। আর একজন সম্রাটের রানী হিসেবে আমি এই ধরনের অবিচার মেনে নিতে পারি না। সম্রাট রবার্ট অবাক হয়ে ইরোনিকার দিকে তাকালেন। ইরোনিয়ার মুখে আজ এমন এক তেজ যা তিনি আগে কখনো দেখেননি। সাধারণত ইরোনিয়া বেশিরভাগ সময় শান্ত হয়ে থাকে, কিন্তু আজকের ইরোনিয়া অন্যরকম। ইরোনিয়া মিলিনার দিকে তাকিয়ে আবার বললেন, সম্রাট, আপনার যদি মনে হয় মিলিনাকে শাস্তি দিয়ে আপনি সঠিক কাজ করছেন, তবে আমিও সিদ্ধান্ত নিলাম তার সাথে আমি এই কারাগারেই থাকবো। যতক্ষণ না মিলিনার শাস্তি বাতিল হয় ততক্ষণ আমি পানীয় বা আহার স্পর্শ করব না। আমার সখীর সাথে আমিও অনশন করব। ইরোনিয়া এমন চরম পদক্ষেপ দেখে মিলিনা ভয়ে কেঁপে ওঠে। সে বলল, মহারানী দয়া করে এমন করবেন না। আমার জন্য আপনি কেন কষ্ট নেবেন? এটা আমাকে আরো অপরাধী করে তুলবে। কিন্তু ইরোনিয়া তাকে থামিয়ে দিয়ে বলে, চুপ মিলিনা, তোমার কোনো অপরাধ নেই। সম্রাট রবার্টের কপাল কুঁচকে যায়। এই দৃশ্য যদি রাজ্যের সবাই দেখে তবে তার রাজকীয় অহংকার বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়বে। প্রথম রানী অনশনে কারাগারে, এই খবর মুহূর্তের মধ্যে সারা রাজ্যে ছড়িয়ে পড়লে তার মান সম্মান ধুলোয় মিশে যাবে। তিনি বুঝতে পারলেন ইরোনিয়া আজ এমন এক বাজি ধরেছেন যেখানে তার হার নিশ্চিত। নিজের ক্ষমতা ও জেদ ধরে রাখলে তিনি পুরো রাজ্যের সামনে মজার বস্তু হয়ে উঠবেন। দীর্ঘশ্বাস ফেলে রবার্ট কঠোরতা বজায় রেখে বললেন, বেশ, তোমার এই অতিরিক্ত জেদ আমি মেনে নিচ্ছি ইরোনিয়া, কিন্তু মনে রেখো, আমার আদেশকে চ্যালেঞ্জ করার মূল্য তোমাকে পরে দিতে হবে। এরপর তিনি প্রহরীর দিকে তাকিয়ে আদেশ দিলেন, মিলিনাকে মুক্তি দাও। তার শাস্তি বাতিল করা হলো। কারাগারের দরজায় দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখছিলেন ভেরোনিকা। সম্রাটের মুখে শাস্তি বাতিলের আদেশ শুনে তার মুখটা ঘৃণায় ও রাগে বিকৃত হয়ে উঠল। রাগে তার চোখ যেন লাল হয়ে গেল। এই প্রথম ইরোনিয়া তার মুখের উপরে জয়ী হলো। তার এত বড় অপমান! মিলিনা মুক্তি পেয়ে ইরোনিয়ার দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকালো। ইরোনিয়া মৃদু হেসে তাকে সঙ্গে নিয়ে কারাগার থেকে বেরিয়ে এলেন। ভেরোনিকা দ্রুত হেঁটে সম্রাটের কাছে এসে ক্রোধ মেশানো কণ্ঠে বললেন, সম্রাট, আপনি এ কী করলেন? আপনি নিজের আদেশ পাল্টালেন কেন? ওই দাসীটাকে আপনি মুক্তি দিলেন, আর আপুও আপনাকে অপমান করলো, আর আপনি চুপচাপ সব মেনে নিলেন? সম্রাট রবার্ট গম্ভীর হয়ে বললেন, ভেরোনিকা, নিজের ভাষা সংযত করো। ইরোনিয়া এই সাম্রাজ্যের প্রথম রানী, আর জনসমক্ষে আমি চাইনি এই বিষয়টা নিয়ে আরও জলঘোলা হোক। আমার আদেশ আমি বাতিল করিনি, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত পাল্টেছি। আর ইরোনিয়াকে এই সুযোগ দেওয়ার মূল্য সে পরবর্তীতে ঠিকই দেবে। ভেরোনিকা আর কিছু বলতে পারে না। এরই মাঝে হঠাৎ করে একজন প্রহরী এসে সম্রাট রবার্টকে উদ্দেশ্য করে বলল, সর্বনাশ হয়ে গেছে সম্রাট। কি হয়েছে? হতবাক স্বরে বললেন সম্রাট। উত্তর দিকে আদিবাসী সম্প্রদায় বিদ্রোহ ঘোষণা করেছেন। আদিবাসী সম্প্রদায়ের নেতা সুপ্রভাত এই বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছে। ওরা বিশাল অংশ ইতিমধ্যে দখল করে নিয়েছে। ক্ষোভে ফেটে পড়েন সম্রাট রবার্ট। তিনি বলেন, এই বিদ্রোহে আগুন আমি কিছুতেই জ্বলতে দেব না। এই বিদ্রোহ কিভাবে দমাতে হয় সেটা আমার জানা আছে। ভেরোনিকা তার পাশেই ছিলেন। তিনি বললেন, হ্যাঁ সম্রাট, এই বিদ্রোহ একদম মিটিয়ে দিন। ওই আদিবাসীদের নাম চিহ্ন মিটিয়ে দিন। ইরোনিয়া পাশেই ছিলেন। তিনি এসে বলেন, সম্রাট, আমার মতে সবকিছু বসে সমাধান করা উচিত, আলোচনার মাধ্যমে। আমি কোনো যুদ্ধ চাই না, তোমার চাওয়ায় কিছুই আসে যায় না। বলে সম্রাট রবার্ট চলে যান। ইরোনিয়া দীর্ঘশ্বাস ফেলে। ইরোনিয়া মিলিনাকে সাথে নিয়ে নিজের কক্ষে বসে আছে। মিলিনা ইরোনিয়ার উদ্দেশ্য বলল, মহারানী, আপনি ঠিক আছেন তো? আপনি কেন আমার জন্য সম্রাটের বিরুদ্ধে যেতে গেলেন?